ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং বাড়িতে থেকে ভালো মতো পড়াশোনা করছো। তোমাদের আজ আমি পড়াবো 3 কম্পোনেন্ট সিস্টেম। তো এই 3 কম্পোনেন্ট সিস্টেমে 3টে কম্পোনেন্ট, আর যদি সিঙ্গেল হোমোজিনিয়াস ফেজ হয় তাহলে একটা ফেজ। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত? না, ডিগ্রি অফ ফ্রিডম হলো 4। সি তিনটে হলো +2 মাইনাস পি একটা হলো 3 + 2 - 1 = 4। তাহলে এই 4টি জিনিস কি কি? না, এই 4টি জিনিস হলো টেম্পারেচার, প্রেশার অ্যান্ড কনসেন্ট্রেশন অফ এনি 2 অফ দ্য 3 কম্পোনেন্টস। এখন টেম্পারেচার এবং প্রেশারকে যদি আমরা কনস্ট্যান্ট করে দিই তাহলে সেগুলো রেস্ট্রিকশন হয়ে যাবে এবং তখন ডিগ্রি অফ ফ্রিডম 4 থেকে কমে গিয়ে 2 হয়ে যাবে। F = 4 - 2 = 2। এই দুজন কারা? না, যে কোনো দুজন কম্পোনেন্টের কনসেন্ট্রেশন। দুজনের জানা গেলে 3 নম্বরটা অটোমেটিক্যালি জানা যাবে। ধরা যাক কম্পোনেন্ট 1-এর হয়তো 10%, কম্পোনেন্ট 2-এর হয়তো ধরা যাক 20%, তাহলে কম্পোনেন্ট 3 কত হবে? ন্যাচারালি 100 - 10 + 20 মানে 70%। তাহলে দুটো জানলে 3 নম্বরটা জানা যায়। এখন ডিগ্রি অফ ফ্রিডম 2 মানে একে আমরা একটা 2D প্লেনের মধ্যে ইজিলি প্লট করতে পারবো। তো তার জন্য অনেক রকম পন্থা আছে। তার মধ্যে সবচেয়ে এক্সটেন্সিভলি অ্যাডপ্টেড যে পন্থাটা হয়েছে সেই পন্থাটা চালু করেছেন গিবস এবং রুজবুমের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মেথড। গিবস অ্যান্ড রুজবুম এরা এই মেথডটা যে মেথডটা ওরা ব্যবহার করতেন সেটাই ইউনিভার্সালি অ্যাডপ্ট করা হয়েছে এবং এটাই সবচেয়ে পপুলার মেথড। তো এই মেথডটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মেথড। কীভাবে এই মেথডের মাধ্যমে আমরা একটা 3 কম্পোনেন্ট সিস্টেমকে রিপ্রেজেন্ট করব, তো সেইটা আমরা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এঁকে বোঝার চেষ্টা করি। এই আমি প্রথমে একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম। কীভাবে আঁকবে তোমরা? সমবাহু ত্রিভুজ আঁকবে, তারপর এখান থেকে এইখানে 10টা ভাগে ভাগ করবে। ঠিক আছে, দেখো এখানে একটা জিনিস বলার আছে, আমি 10 ভাগে ভাগ করছি। অনেক জায়গায় অনেকে অনেক রকমভাবে ভাগ করতে পারে, সেটা কেউ 6 ভাগে ভাগ করেছে, কেউ 8 ভাগে ভাগ করেছে। ইচ্ছে করলে তুমি 10 ভাগ কেন, তুমি 100 ভাগে ভাগ করো, 1000 ভাগে ভাগ করো, কিন্তু মোট কথা হলো এটাকে ঠিক যতগুলো ভাগে ভাগ করবে এটাকেও ততগুলো ভাগে ভাগ করবে, একেও ততগুলো ভাগে ভাগ করবে। সুতরাং কোনো বাধ্যবাধকতামূলক ব্যাপার নেই, তবে সবচেয়ে ভালো হয় যদি 10 ভাগে ভাগ করো। আমি তোমাদের নেগি আনন্দের একটা ছবি দেখাচ্ছি। এই দেখো সেই ছবি যেখানে মোট 10 ভাগে ভাগ করা হয়েছে। কেমন? তো আমি এই ছবিটাকে রিপ্রোডিউস করছি খাতায়। তো 10 ভাগে ভাগ করার নিয়ম হচ্ছে তুমি প্রত্যেকটা বাহুকে 10 ভাগে সমান সমান ভাগ করে নাও। আমি পেনে করে হাতে করে আছি, তোমরা স্কেল এবং পেন্সিলের সাহায্যে আঁকবে এটা। ঠিক আছে, এই 10টা ভাগে ভাগ করলাম। এবার এদিকে 10টা পয়েন্ট নেব, তারপর এদিকে 10টা পয়েন্ট নেব। তাহলে একটা সমবাহু ত্রিভুজ নিয়ে প্রত্যেকটা বাহুকে আমরা 10টা করে ভাগে ভাগ করে 10টা ডট আঁকলাম। এবার এই ডটগুলোকে জয়েন্ট করে দেবো। দেখো এই 1 2 3 4 5 6 7 8 9 10 10 ভাগে ভাগ হয়ে গেল ওপর থেকে নিচ পর্যন্ত। ঠিক আছে, তার মানে কি 10খানা ত্রিভুজ, 10টা সদৃশকোণী ত্রিভুজ। এটা একটা সদৃশকোণী ত্রিভুজ, এটা একটা সদৃশকোণী ত্রিভুজ এবং সমবাহুও বটে। মানে এটার সাথে এটা সদৃশকোণী, আর প্রতিটা ত্রিভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ। তার সাথে এটা সদৃশকোণী, তার সাথে মেইন বড় ত্রিভুজটা সদৃশকোণী ত্রিভুজ। মোট 10খানা ত্রিভুজে ভাগ হয়ে গেল। এবার এটাকে অ্যাপেক্স করে আমি 10টা ত্রিভুজ আঁকলাম, মানে 10টা সেগমেন্টে ভাগ করলাম। এবার এটাকে অ্যাপেক্স করেও 10টা সেগমেন্টে ভাগ করব। অন দ্য আদার হ্যান্ড একে অ্যাপেক্স করেও 10টা সেগমেন্টে ভাগ করব। এই দেখো এইটাকে অ্যাপেক্স বানিয়ে এবার 10টা সেগমেন্টে ভাগ করলাম। 2, এটা একটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 6 7 8 9 10, 10টা সেগমেন্ট ভাগ হলো। এবারে একে অ্যাপেক্স করে এখান থেকে এই পয়েন্ট জোড়া লাগাবো, এখান থেকে এই পয়েন্ট জোড়া লাগাবো করে 10টা পয়েন্টে ভাগ করব। এই তোমাদের 10খানা সেগমেন্টে ভাগ কমপ্লিট। তাহলে এই হবে তার চেহারা। এইবার এখানে আমরা বুঝবো কী করে যে ঘটনাটা ঘটছে কি। প্রথমেই বলে নিই যে আমরা বলে দিয়েছি যে টেম্পারেচার কনস্ট্যান্ট, প্রেশারও কনস্ট্যান্ট। তার মানে all the process is taking place at a constant temperature as well as at a constant pressure. সুতরাং টেম্পারেচার পরিবর্তনেরও কোনো ব্যাপার নেই, প্রেশার পরিবর্তনের ব্যাপার তো নেই, শুধু কম্পোজিশন চেঞ্জ হবে। তার মানে এই তিনজনের কোথায় কার কী কম্পোজিশন সেই অনুযায়ী কোথায় তারা হোমোজিনিয়াস
এবং কোথায় তারা হেটেরোজিনিয়াস সেই পয়েন্টটাকেই আমরা জাস্ট ডিটেক্ট করব। এই ব্যাস, এর বেশি কিছু নয়। এবারে কথা হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলটা ভালো করে খেয়াল করো, এখানে 3টে কম্পোনেন্ট দিয়েছি, কম্পোনেন্ট এ, কম্পোনেন্ট বি এবং কম্পোনেন্ট সি। তো আমরা যেখানে যে কম্পোনেন্টটা দিয়ে থাকি সেইখানে সেই কম্পোনেন্টের 100% উপস্থিতি থাকে। তার মানে এই জায়গাটাতে এ থাকবে 100%, এই জায়গাটাতে বি থাকবে 100%, এই জায়গাটাতে সি থাকবে 100%। তাহলে এই 10 ভাগে ভাগ করেছি মানে এইখানটায় এ থাকবে 0%, এই লাইন এটা তার বেস লাইন, এই অ্যাপেক্সের অপোজিটে এই যে বেস লাইন, এখান থেকে এইখানে যে কোনো জায়গায় এ থাকবে 0%, এইখানে এ থাকবে 10%, এই লাইনের উপরে যে কোনো জায়গায় এ থাকবে 20%, এই লাইনের উপরে যে কোনো জায়গায় এ থাকবে 30%, এই লাইনের উপরে যে কোনো জায়গায় এ থাকবে 40%। এইভাবে এগোতে এগোতে এইখানে 50, এই লাইনের উপরে 60, 70, 80, 90 অ্যান্ড 100, এই অ্যাপেক্সে গিয়ে 100% এ, অর্থাৎ এখানে 100% এ, 0% বি অ্যান্ড 0% সি। সিমিলারলি এই বি এই ত্রিভুজের বাঁদিকের অ্যাপেক্সটাতে 100%, তার মানে এর অপোজিট যে বেস লাইন যেটা, সেই বেস বা ভূমি অপোজিটেড, সেইখানে বি হচ্ছে 0%। তাহলে এই যে লাইনটা এসি, এই লাইনের কোথাও বি এর কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ এখানে যদি আমরা এ এবং সিকে কম্পোনেন্ট হিসেবে ভাবি, তাহলে এইখানে সি 10%, তো এ 90%, সি 90%, তো এ 10%, এইখানে সি 80%, এ 20%, এইখানে সি 70%, তো এ 30%। এইভাবে এগোতে থাকবে। দেখো বি এর কোনো অস্তিত্ব নেই, বি 0, তার মানে এই লাইনটাতে বি সর্বত্র 0। তাহলে এই লাইনটাতে সর্বত্রই বি হচ্ছে 10%, তার মানে বি অলরেডি 10 নিয়ে বসে আছে, হাতে রইল 90। এবার এই 90 থেকে এইখানে গেলাম, মানে এই 90-র মধ্যে এইবার বাকি অংশটুকু দেখো কয় ভাগে ভাগ হচ্ছে, মোট গুণে দেখো মোট 9 ভাগে ভাগ হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9, তার মানে আমার কি 90 ভাগ হাতে পড়ে রইল। এই 90 ভাগের মধ্যে যে কোনো পয়েন্টে তুমি তাদেরকে সেইভাবে ভাগ করতে পারো। 10 গ্রাম বি বা 10% বি আমার হাতে রইল। 90-এর মধ্যে দেখো এখানে 9টা ঘরই রয়েছে, তাহলে এই 90-এর মধ্যে এইখানে তোমার গিয়ে কি বলবো 10 মাইনাস করে দাও, অর্থাৎ হাতে রইল 80, অর্থাৎ 80 ভাগ সি এবং 10 ভাগ এ। এইখানে তোমার গিয়ে 70 ভাগ সি এবং 20 ভাগ এ। এইখানে 30 ভাগ এ, তারপরে তোমার গিয়ে 60 ভাগ সি। ঠিক আছে, দেখো যোগফলটা খেয়াল করো, যোগফল কিন্তু সবসময় 90ই হচ্ছে। এইখানে 40 ভাগে 1 2 3 4, মানে 40% এ, অতএব ন্যাচারালি 50% সি। এইখানে 50% এ, 40% সি। এইখানে 60% এ, 30% সি। এইখানে 70% এ, 20% সি। এখানে 80% এ এবং 10% সি। ঠিক আছে, তাহলে এই যে পয়েন্টগুলো বলতে কিন্তু পয়েন্ট অ্যাকচুয়ালি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আমার পেনের মুভমেন্টটা খেয়াল করো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এর বাইরে এই পয়েন্টে কিন্তু গল্পটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এই পয়েন্টে কিন্তু সি 0, কারণ সি এর অপোজিট বেস লাইন এটা। আবার এই পয়েন্টে এ 0, এর বেস লাইন এটা। দ্যাট মিন্স আমরা এই যে এই জায়গাটাতে ছিলাম, এই জায়গাটাতে সি ছিল 10% আর এ ছিল 80%। এই জায়গাটাতে গেলে এ হয়ে যাচ্ছে একাই 90%, সি হয়ে যাচ্ছে 0%। তার মানেটা কি, বি তো 10% নিয়ে বসেছিল, বাকি 90% পুরোটাই এ, এবং সি এর ভাগ্যে জুটলো 0%। এবার তুমি এই লাইনটা ধরে খেয়াল করো, এই লাইন ধরে এগোলে কিন্তু সত্যি সত্যি এইখানটায় এ 90% এবং বি 10%। তার মানে বেস লাইন থেকে 0 দিয়ে শুরু করব, অপোজিট বেস লাইন থেকে 0 দিয়ে শুরু করব। প্রত্যেকটা পয়েন্টে আমরা তাহলে এই 3 জনের ওভারঅল কম্পোজিশনটা পেয়ে যাব। যে কোনো 2 জন বের করলে তৃতীয়টা আমরা 100 থেকে তাদের যোগফল মাইনাস করে বের করব। ঠিক আছে, সেই কারণেই বলেছিলাম যে এটাকে তুমি যদি 6 ভাগে ভাগ করো তাহলে ক্যালকুলেশনের জটিলতার সৃষ্টি হবে। তাই অনেক বইয়ে বা অনেকেই এটা 6 ভাগ করিয়ে থাকেন, কিন্তু 6 ভাগ না করে 10 ভাগ করলেই ভালো হয়। এবং তোমাদেরকে আমি একটা বই দেখালাম, নেগি আনন্দের বইয়ের ছবিটা, সেখানে কিন্তু ওরা 10 ভাগেই ভাগ করেছে, সেটাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে বলো তো দেখি, আমি যে কোনো একটা পয়েন্টে পেনটা রাখছি, ধরো এই পয়েন্টে পেনটা রাখলাম, ঠিক আছে, এই পয়েন্টটা গোল করে দিলাম। ওকে, তাহলে বলো তো দেখি এই পয়েন্টে কার কত পার্সেন্টেজ হবে।
নিশ্চয়ই ক্যালকুলেট করছো তোমরা, করো। আমি ক্যালকুলেশনটা করে পাশে আবার লিখে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এখানে লিখে ফেলেছি অলরেডি, A 40%, B 40%, C 20%। কীভাবে হলো? প্রথমে A ক্যালকুলেট করবো, তাহলে এর অপোজিট বিন্দু হচ্ছে এটা। এবার এই পয়েন্টটা কোন লাইনে আছে? অপোজিট বিন্দু থেকে এই লাইনের উপরে আছে। তাহলে দেখতে হবে এই লাইনটা বেস লাইন থেকে কতটা দূরে আছে। 1 2 3 4 নম্বর, মানে 40%, সিম্পল। এইবার বি ক্যালকুলেট করব। বি এর অ্যাপেক্স এটা, বেস লাইন এটা, বেস লাইন থেকে ওই পয়েন্টটা কতটা দূরে রয়েছে? 1 2 3 4, অর্থাৎ এই লাইনের 4 নম্বর লাইনের উপরে আছে, মানে বিও 40%। ন্যাচারালি সি কত হবে? 100 - 40 + 40 মানে 20%। সেটা আমরা যেহেতু বলেছি ডিগ্রি অফ ফ্রিডম 2, অর্থাৎ দুটো জানলে 3 নম্বরটা জানা যায়, 3 নম্বরটা অটোমেটিক্যালি মানে ক্যালকুলেশনের মাধ্যমে বেরিয়ে আসছে। তাও আমরা ভেরিফিকেশন করে নিচ্ছি এই কার্ভে যে সি আদৌ 20% হচ্ছে কি হচ্ছে না। তো সি এর অ্যাপেক্স এটা, আর অপোজিট বেস লাইন এটা। তো বেস লাইন থেকে দেখো 1 2 নম্বর জায়গাতেই রয়েছে। সো ইট ইজ ভেরিফাইড। তো এই সিম্পল ট্রায়াঙ্গেল, তাহলে এই সেম ট্রায়াঙ্গেলে আমরা জাস্ট একটা দুটো লাইন আঁকবো এবং লাইন এঁকে দেখবো যে কোথায় হোমোজিনিয়াস এবং কোথায় হেটেরোজিনিয়াস। এখন কথা হচ্ছে যে কোথায় হোমোজিনিয়াস কোথায় হেটেরোজিনিয়াস জানতে গেলে আমাকে একটা সিস্টেম চুজ করতে হবে। এখন কথা হচ্ছে এই সিস্টেমগুলো কত প্রকারের এবং তোমাদের সিলেবাসে কয় প্রকারের সিস্টেম আছে। তো আমি প্রথমে নামগুলো লিখি, তারপর বলি। এই হচ্ছে তাদের ভাগ। একটা 3 কম্পোনেন্ট সিস্টেম অনেক রকম ভাগ হতে পারে, তার মধ্যে মূল দুটো ভাগ হচ্ছে, সেটা হলো যে 3 পার্শিয়ালি মিসিবল লিকুইড কম্পোনেন্টস। একটা 3 পার্শিয়ালি মিসিবল লিকুইড কম্পোনেন্ট, অর্থাৎ 3টে লিকুইড আছে, তাদের মধ্যে যে কোনো দুজন, তাদের মধ্যে নানা রকম ভাগ আছে, পার্শিয়ালি মিসিবল। তারা কীভাবে হচ্ছে তাদের সাব ক্যাটাগরিগুলো এখানে লেখা আছে, আমি পরে বলছি। আর আরেকটা ভাগ হচ্ছে যে তাদের দুটো সলিড আছে, একটা লিকুইড আছে। তোমরা এই ধরনের সিস্টেম পড়েছো। আইজিওট্রপিক মিক্সচারের ক্ষেত্রে দুটোই লিকুইড, আবার ইউটেকটিক মিক্সচারের ক্ষেত্রে একটা সলিড একটা লিকুইড। তো এরকম তোমরা অবগত যে একটা সলিড একটা লিকুইড, বা সলিড লিকুইড কী বলবো, ইকুইলিব্রিয়াম, অন দ্য আদার হ্যান্ড লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম, সেগুলো তোমরা করেছো। তো এখানে 3টে লিকুইড, এখানে দুটো সলিড একটা লিকুইড। এখন কথা হচ্ছে যে যেখানে 3টে লিকুইড, এই 3টে লিকুইডের আবার 3 রকম ব্যাপার থাকতে পারে। সেটা হলো যে প্রথম পার্টটা হচ্ছে সিস্টেমস, এটা সিস্টেমস হবে। সিস্টেমস হ্যাভিং 1 পেয়ার অফ পার্শিয়ালি মিসিবল লিকুইড। দ্বিতীয়টা সিস্টেমস হ্যাভিং 2 পেয়ার্স অফ পার্শিয়ালি মিসিবল লিকুইডস। আর 3 নম্বরটা হচ্ছে সিস্টেমস হ্যাভিং 3 পেয়ার্স অফ পার্শিয়ালি মিসিবল লিকুইডস। ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড, এই ক্ষেত্রে হচ্ছে তোমার গিয়ে crystallization of pure component, formation of a binary compound, formation of a ternary compound, formation of a complete series of solid solutions, আর partial miscibility in the solid state। তাহলে বুঝতে পারছো তো জিনিসটা কি? একটা মহাভারত রচনা হয়ে যাবে, এত বড় এক ভাস্ট জিনিস এটা। কিছু কিছু বইয়ে এইটার উপরে একটা বিশাল মোটা একটা চ্যাপ্টারই আছে। তো যাই হোক, আমাদের এত কিছু ঝক্কি পোহাতে হবে না। আমাদের সিলেবাসে একটি মাত্র সিস্টেম আছে, যেটি হলো এই প্রথমটা, অর্থাৎ 3 কম্পোনেন্ট 3 পার্শিয়ালি মিসিবল লিকুইড, যার মধ্যে কিনা দ্য সিস্টেম হ্যাভিং 1 পেয়ার অফ পার্শিয়ালি মিসিবল লিকুইড। 1 পেয়ার অফ পার্শিয়ালি মিসিবল লিকুইড, পার্শিয়ালি মিসিবল লিকুইড মানে তোমরা যেটা কনজুগেট লিকুইড সলিউশন হিসেবে তোমরা যেটা পড়েছো অলরেডি। মনে করে দেখো ওয়াটার ফেনল সিস্টেম, ওয়াটার ট্রাইথ্যালামিন সিস্টেম, তারপরে তোমার গিয়ে নিকোটিন ওয়াটার সিস্টেম, এগুলো কি পার্শিয়ালি মিসিবল লিকুইড পেয়ার। এবার ওইখানে একটা থার্ড সাবস্ট্যান্স আমরা ইন্ট্রোডিউস করে দিচ্ছি এবং সেখানে টেম্পারেচারেরও কোনো পরিবর্তন করছি না। তাহলে মনে করে দেখো, ধরা যাক সেই ফেনল ওয়াটার সিস্টেমটাই ধরা যাক, এবং সেখানে একটা ইম্পিউরিটি আমি ঢুকিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি হয়? তাহলে সেই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, যেখানে একটা ফেনল ওয়াটার সিস্টেম বা একটা পার্শিয়ালি মিসিবল লিকুইড সিস্টেম, তাদের মধ্যে আমি একটা ইম্পিউরিটি ঢুকিয়ে দিচ্ছি। তাহলে সেই জায়গাটা দিয়ে আমি শুরু করব, এবং সেটা করতে গিয়ে প্রথমেই যেটা করব, আমাদের সিলেবাসে একটিমাত্র সিস্টেম আছে, সেই একটিমাত্র সিস্টেমই আমরা এখানে আলোচনা করব। সেটি হচ্ছে ক্লোরোফর্ম ওয়াটার অ্যাসিটিক অ্যাসিড সিস্টেম। এক্ষেত্রে ক্লোরোফর্ম এবং ওয়াটার কনজুগেট লিকুইড মিক্সচার তৈরি করে, যেখানে অ্যাসিটিক অ্যাসিডটাকে আমরা ধরে নেব একটা ইম্পিউরিটি হিসেবে। এইভাবে জিনিসটাকে আমরা ভিজুয়ালাইজ করব। তো তার জন্য আমরা রাফ ওয়ার্ক হিসেবে একটা ফেনল ওয়াটার সিস্টেমকে, যেটা তোমরা যেটা সম্পর্কে অবগত, সেটা নিয়ে আমরা একটু ছোট্ট করে আলোচনা করে নিই। তো ফেনল ওয়াটার সিস্টেমে তোমাদের গ্রাফটা কেমন ছিল না, এরকম ছিল, তাই তো? এইবার একটা ইম্পিউরিটি মেশালে কি, আচ্ছা তার আগে বলে দিই, এইটা হোমোজিনিয়াস ওপরের পার্টটা, আর এটা হেটেরোজিনিয়াস, তাই তো? এখন ইম্পিউরিটি মেশালে কি হয়? দুরকম শর্ত আছে। ইম্পিউরিটি ইজ সলেবল ইন বোথ, আবার ইম্পিউরিটি ইজ সলেবল ইন অনলি ওয়ান। তাহলে কি হচ্ছে, যদি দুটোর মধ্যেই সলেবল থাকে, তাহলে কি হয়, এই কনজুগেট লিকুইড পেয়ার যারা, তাদের মিউচুয়াল সলিবিলিটি বাড়িয়ে দেয়।
তাই তো? আমি আবার বলছি, যদি উভয়ের মধ্যে সলিউবল হয় সেই ইম্পিউরিটি, তাহলে এদের দুজনের কি বাড়ে না, মিউচুয়াল সলিবিলিটি বাড়ে। অর্থাৎ কার্ভটা তখন কি হয়, নিচে নেমে যায়। এই নিচে নেমে গেল কার্ভটা, এই কার্ভ তোমরা এঁকেছো। আরেকটা ছিল যদি একটার মধ্যে সলিউবল হতো তাহলে ওপরে উঠে যেত। এখন ধরা যাক আমার টেম্পারেচারটা তো কনস্ট্যান্ট, অর্থাৎ একই টেম্পারেচারে আমি রয়েছি, তাই তো? একই টেম্পারেচারে রয়েছি, তাহলে এই দুটো পয়েন্ট আছে। এই দুটো পয়েন্ট কী হলো? এই দুটো পয়েন্ট একটা পার্টিকুলার থার্ড সাবস্ট্যান্সের প্রেজেন্সে পয়েন্ট দুটো ক্লোজার, গেটিং ক্লোজার, কাছাকাছি চলে এলো। তাহলে আমি যদি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে এই দুটো সিস্টেমকে নিই, ধরা যাক এটা হচ্ছে জল, ঠিক আছে, এটা ধরা যাক এটা হচ্ছে ক্লোরোফর্ম আর এটা হচ্ছে জল, ঠিক আছে। সেই ক্ষেত্রে তাদের মিসিবিলিটিটা ছিল এরকম একটা জায়গায়, এরকম একটা জায়গায় তাদের মিসিবিলিটিটা ছিল। অর্থাৎ এই দুটো পয়েন্ট হচ্ছে এই দুটো পয়েন্ট, ওকে। এখানে ফেনল ওয়াটার সিস্টেম নিচ্ছে, এদেরও চেহারাটা একই হবে, যেমন এদের চেহারাটা ওই প্যারাবোলিকই বটে। তো কথা হচ্ছে তোমার গিয়ে এইবার একটা ইম্পিউরড সাবস্টেন্স তুমি তাতে ইন্ট্রোডিউস করলে, তার মানে কি এই জায়গাটা বেস লাইন থেকে উপরে উঠে গেল, অর্থাৎ আমরা এখন এরকম একটা জায়গায় রয়েছি। এরকম জায়গায় এদের দুজনের দূরত্বটা তো আর ওই রকম থাকবে না, সেটা কী হবে, দে আর গেটিং ক্লোজার, কারণ এই লাইনটা নিচে নেমে গেছে। তাহলে ক্লোজ করে দাও তাদেরকে, এই ক্লোজ হয়ে গেল। আর একটু ইম্পিউরিটি মেশাও, আরও নিচে নেমে গেল এই লাইনটা, নিচে নেমে গিয়ে কী হলো, এই আরও ক্লোজার হয়ে গেল। টেম্পারেচারটা তো কনস্ট্যান্ট, একই টেম্পারেচারে আমি ঘটনাটা ঘটাচ্ছি। প্রেশার তো কনস্ট্যান্ট রয়েছে, টেম্পারেচারকেও আমি কনস্ট্যান্ট করে দিচ্ছি, শুধু কম্পোজিশনগুলো আমরা দেখছি যে থার্ড সাবস্ট্যান্সের উপস্থিতিতে কম্পোজিশনগুলো মানে তাদের মিউচুয়াল সলিবিলিটিগুলো কী হচ্ছে। তো আমরা যেটা বলছিলাম যে এই প্যারাবোলার ওপরের দিকটা হোমোজিনিয়াস আর নিচের দিকটা হেটেরোজিনিয়াস, অর্থাৎ কনজুগেট মিক্সচারটা নিচের দিকে ফর্ম হয়, অর্থাৎ দুটো আলাদা লেয়ার সেপারেশন হয়ে যায়। তো ন্যাচারালি এই যে দুটো লাইন জয়েন্ট করলাম, তো এই জয়নিং লাইনের ডান দিকটা হেটেরোজিনিয়াস আর বাঁ দিকটা হোমোজিনিয়াস। এক্ষেত্রে এই লাইনের বাঁ দিকটা হেটেরোজিনিয়াস, ডান দিকটা হোমোজিনিয়াস। তাহলে এরকম আস্তে করতে করতে ইম্পিউরিটি বাড়াতে গেলে একটা সময় কী হবে, এটার শীর্ষবিন্দু দিয়ে ট্যানজেন্সিয়ালি এটা লাইনটা ক্রস করবে, অর্থাৎ এরা এই পয়েন্টগুলো একটা জায়গায় মিট করবে। তাহলে এরকম করতে 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 আমরা এই জায়গাটা থেকে মিট করালাম, সিম্পল। তাহলে এরকমই একটা কার্ভ আমরা তোমার গিয়ে কোথায় পাবো না, ক্লোরোফর্ম ওয়াটার অ্যাসিটিক অ্যাসিড সিস্টেম পাবো না। তাহলে ন্যাচারালি অ্যাসিটিক অ্যাসিডটা এখানে ইমপিওর সাবস্ট্যান্স, যেটা কিনা তোমার গিয়ে ক্লোরোফর্ম ওয়াটার সিস্টেমের মধ্যে ইন্ট্রোডিউসড হচ্ছিল, এবং অ্যাসিটিক অ্যাসিড ইজ সলিবল ইন বোথ। সো এই ধরনের একটা কার্ভ পাওয়া গেল, সিম্পল। এবার এই কার্ভটার একটু ছোটোখাটো ব্যাখ্যা এবং কয়েকটা টার্মিনোলজি আমি তোমাদেরকে বলে দিই। দেখো এইখানে আমি কয়েকটা জোনে ভাগ করছি। এই যে এই প্যারাবোলাটার শীর্ষবিন্দু হচ্ছে এটা, হ্যাঁ, এটা কিন্তু একটু মাঝখানের থেকে একটু ডান দিক ঘেঁষে রয়েছে, ঠিক আছে, মাঝ বরাবর কিন্তু নেই এইটা। এবং এই শীর্ষবিন্দু ভেদ করে এই লাইনটা আমি টেনেছি এখান থেকে সি পর্যন্ত, এখানে যে আর এখান থেকে যে কোনো একটা আরবিট্রারি লাইন আমি টেনেছি বি পর্যন্ত। তাতে প্যারাবোলাটা যেখানে শুরু হচ্ছে সেই জায়গাটা হচ্ছে ছোটো হাতের এ, তারপর এই বিন্দুটা বি, সি এবং এটা ডি ছোটো হাতে, যেখানে প্যারাবোলাটা শেষ হচ্ছে। এবার এই যে ডাব্লু পয়েন্টটা হচ্ছে তোমার গিয়ে সলিবিলিটি কি বলবো, এই জায়গাটাতে তারা সেপারেশন হচ্ছে, অর্থাৎ এই যে কার্ভটা, এই কার্ভের বাইরে পুরোটাই হোমোজিনিয়াস মিক্সচার অফ দ্য থ্রি কম্পোনেন্টস, আর কার্ভের ভেতরে এই শেডেড অংশটা সেটা হচ্ছে হেটেরোজিনিয়াস মিক্সচার অফ দ্য টু, ক্লোরোফর্ম অ্যান্ড ওয়াটার। সেখানে কিন্তু অ্যাসিটিক অ্যাসিড আবার দুজনের মধ্যেই রয়েছে উপস্থিত। এখন এই যে কার্ভটা এ ডাব্লু পি এম এন এস জেড ডি, এই পুরো প্যারাবোলাটা, এটাকে বলা হয় বাইনোডাল কার্ভ, ঠিক আছে। তো আমি এটাকে সিম্পলি কি বলবো, এ এম এন ডি, এতগুলো বলার দরকার নেই, আমি জাস্ট এ এম এন ডি বলবো। দ্য কার্ভ এ এম এন ডি ইজ দ্য বাইনোডাল কার্ভ। এ এম এন ডি ইকুয়াল টু বাইনোডাল কার্ভ। আচ্ছা, ডি হচ্ছে স্যাচুরেটেড সলিউশন অফ ক্লোরোফর্ম ইন ওয়াটার। কীভাবে দেখো, এখানে তো জল 100% আর বাকিরা সবাই 0%। এবার যদি এই লাইন বরাবর এগোই, তার মানে আমি কোনো মানে থার্ড সাবস্ট্যান্সের প্রেজেন্সে আমি এগোচ্ছি না, আমি এগোচ্ছি শুধুমাত্র ক্লোরোফর্ম অ্যাড করতে করতে যাচ্ছি জলের মধ্যে। তো অ্যাসিটিক অ্যাসিড এখানে নেই, কারণ আমি বেস লাইন ধরে এগোচ্ছি। তাহলে জলের মধ্যে এক ফোঁটা অ্যাসিটিক অ্যাসিড বলছি, এক ফোঁটা ক্লোরোফর্ম ফেললাম, দু ফোঁটা ফেললাম, এরকম বারবার ক্লোরোফর্ম অ্যাড করে গেলাম। অ্যাড করতে 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 এই জায়গাটাতে যখন পৌঁছলাম, তখন কি হলো, ক্লোরোফর্ম জলের মধ্যে স্যাচুরেটেড হয়ে গেল। এইবার দুটো লেয়ার সেপারেশন হবে, ঠিক আছে। সেই কারণে বলা হচ্ছে যে ডি হচ্ছে স্যাচুরেটেড সলিউশন অফ ক্লোরোফর্ম ইন ওয়াটার। সিমিলারলি এই যে পয়েন্টটা এ,
এ হচ্ছে স্যাচুরেটেড সলিউশন অফ ওয়াটার ইন ক্লোরোফর্ম। এদিক থেকে এদিকে যাও, তুমি কি হচ্ছে ক্লোরোফর্মের মধ্যে জল অ্যাড করতে করতে যাচ্ছ, কারণ এখানে ক্লোরোফর্ম 100%, জলের পার্সেন্টেজ 0, তাহলে জল 1%, 2%, 3% করে পার্সেন্টেজে এসে পৌঁছলো। তাহলে এখানে কি হবে না, জলের স্যাচুরেটেড সলিউশন ইন ক্লোরোফর্ম তৈরি হবে। তাহলে এই লাইন বরাবর ক্লোরোফর্ম এবং ওয়াটারের তোমার গিয়ে কি বলবো সলিবিলিটি আমরা দেখছি যে তারা কখন স্যাচুরেটেড সলিউশন ফর্ম করছে এবং কখন তারা হোমোজিনিয়াস সলিউশন ফর্ম করছে। স্যাচুরেটেড হলো মানেই তারা কনজুগেট পেয়ার তৈরি করলো। এখন ইন অ্যাবসেন্স অফ অ্যাসিটিক অ্যাসিড, এখন যে কোনো একটা পয়েন্ট ধরা যাক, এই পয়েন্টটা সি, এই সি পয়েন্টে তাদের দুটো লেয়ারের, এটা তো এখানে কনজুগেট লেয়ার ফর্ম করেছে, দুটো লেয়ারের ইন অ্যাবসেন্স অফ অ্যাসিটিক অ্যাসিডের দুটো লেয়ারের মাস কত হবে, রিলেটিভ মাস কত হবে, সেটার জন্য আমাদের লিভারের রুল আবার অ্যাপ্লাই করতে হবে। লিভারের রুল তোমরা জানো। সো ইফ দ্য ওভারঅল কম্পোজিশন অফ দ্য সিস্টেম ইজ গিভেন বাই পয়েন্ট সি, এই পয়েন্ট সি, দ্য রিলেটিভ মাসেস অফ দ্য টু লেয়ার্স আর মাস অফ ওয়াটার রিচ লেয়ার ডিভাইডেড বাই মাস অফ ক্লোরোফর্ম রিচ লেয়ার। ওয়াটার রিচ লেয়ার মানে সেখানে জলের মধ্যে ক্লোরোফর্ম আছে, আর ক্লোরোফর্ম রিচ লেয়ার মানে ক্লোরোফর্মের মধ্যে জল আছে। এই অ্যাকোয়াস লেয়ার এবং ক্লোরোফর্ম লেয়ার, এই দুটোর ওজনের রেশিওটা কী হবে, সেটা হবে এসি বাই ডিসি। এসি মানে হচ্ছে এখান থেকে এই দূরত্বটা, আর ডিসি মানে হচ্ছে এখান থেকে এই দূরত্বটা। ঠিক আছে, সিম্পল, এটাই হচ্ছে লিভারের রুল। সো এটা অ্যাপ্লাই করে তোমরা ইজিলি দুটো লেয়ারের মধ্যে রেশিওটা বের করে ফেলতে পারবে ইন অ্যাবসেন্স অফ দ্য থার্ড কম্পোনেন্ট। এখানে একটা জিনিস খেয়াল করো, এসি লেয়ারের লেংথ যত বেশি হবে তত ওয়াটার রিচ লেয়ারের প্রপোর্শনটা তাই বেশি হবে, তাই তো? কারণ এখানে দেখো এসি আর ওয়াটার রিচ লেয়ারের একটা একই দিকে রয়েছে, অর্থাৎ এসি মানে ইট ইজ রিপ্রেজেন্টিং দ্য ওয়াটার রিচ লেয়ার। তো এইখানে এটার লেংথ যত বেশি হবে, এখন এখান থেকে এই WXYZ আমি একটা লাইন টেনেছি, এটাকে বলা হয় টাই লাইন। ঠিক আছে, এই টাই লাইনটা কিন্তু এই বেস লাইনের প্যারালাল কিন্তু হবে না। এর পেছনে কারণটা হচ্ছে যে অ্যাসিটিক অ্যাসিড ইজ মোর সলেবল ইন ওয়াটার। এবার ধরো এটা প্যারালাল না হয়ে, ধরো এখান থেকে শুরু করে এরকম প্যারালাল না হয়ে যদি এরকম একটু অ্যাঙ্গুলার হয়, তাহলে দেখো অটোমেটিক্যালি এই লাইনটা এখানে কী হবে না, WY এই লাইনটা, ঠিক আছে, WY এই লাইনটা YZ লাইনের থেকে বড় হয়ে যাচ্ছে। আদারওয়াইজ যদি একে প্যারালাল আঁকতাম তাহলে কিন্তু WY লাইনটা একটু ছোট হতো, কিন্তু সেটা হলো না। কারণ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড ইজ মোর সলেবল ইন ওয়াটার, ফলে বেশি ওয়াটার রিচ লেয়ারটা একটু বেশি এনরিচড থাকছে, সেই কারণে এটা টিল্টেড, এটা কিন্তু প্যারালাল নয়। এবং এই অ্যাসিটিক অ্যাসিডের পরিমাণ যত বাড়াবে তত দেখো এটা আরও বেশি টিল্টেড হয়ে যাবে, হতে হতে এই সি পয়েন্টে এই তোমার কি এটা হচ্ছে এন পয়েন্টে এসে দাঁড়াবে। একটা জিনিস খেয়াল করো, এই যে লাইনটা WXYZ এর সাথে আবার PQRS এই লাইনটা আবার প্যারালাল নয়, অর্থাৎ এটা একটা ওপরে তো উঠছেই অ্যালং সি অ্যাসিটিক অ্যাসিড এই লাইনটা বরাবর ওপরে তো উঠছেই, তারপর একটা অ্যান্টিক্লকওয়াইজ একটা রোটেশনও তার মধ্যে দেখা দিচ্ছে, অর্থাৎ এটা এরকম শুধু এরকমভাবে উঠছে না, এটা এরকমভাবে উঠছে। ওকে, তাহলে এইটা করতে গেলে কি হচ্ছে, এই যে লাইনটা, এই লাইনটার সাথে এই লাইনটার রেশিওটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এটা যখন উপরে উঠলো মানে এখানে WY/YZ যা রেশিও হবে, PR/RS রেশিওটা আরও বড় হবে, এবং একটা জায়গায় এইখানটায় যখন আসবে তখন কি হবে, মানে পুরোটাই জলের মধ্যে ক্লোরোফর্ম, ওকে, স্যাচুরেটেড সলিউশন অফ ক্লোরোফর্ম ইন ওয়াটার, আর ক্লোরোফর্ম লেয়ার যেটা ক্লোরোফর্ম রিচ লেয়ার তার কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ এই লাইন বরাবর অ্যালং দিস লাইন যখন আমি উপরে উঠবো, যেহেতু অ্যাসিটিক অ্যাসিড ইজ মোর সলেবল ইন ওয়াটার, ফলে এই জায়গাটাতে লাস্ট ট্রেস অফ ক্লোরোফর্ম লেয়ার উইল বি ফাউন্ড, ফলে এইখানে ক্লোরোফর্ম লেয়ারটার আর কোনো অস্তিত্বই থাকবে না। ভালো করে শুনবে, আমি আবার বলছি, সি থেকে জার্নি শুরু করলাম, উপরে উঠছি ক্রমশ, অর্থাৎ এইখানে তোমার গিয়ে C% অফ কী বলবো, ডান দিকে ক্লোরোফর্ম, অথবা C% অফ জল আছে। ঠিক আছে, ধরো এদিক থেকে সি, এটা তো C% অফ জল আছে, সেখানে কি বলবো, দুটো লেয়ার, না আমি ঠিক ভুল বললাম, C% অফ জল আছে আর 100 - C% ক্লোরোফর্ম আছে। এবার কি হচ্ছে, এইখানে দুটো কনজুগেট লেয়ার তৈরি হচ্ছে, তাই তো? এখানে অ্যাসিটিক অ্যাসিডের কোনো অস্তিত্ব নেই। এবার তুমি ওপর বরাবর যাচ্ছ, কি হচ্ছে, ক্রমশ
ক্লোরোফর্ম লেয়ারের পরিমাণ কমছে, অ্যাকুয়াস লেয়ারের পরিমাণ বাড়ছে, অর্থাৎ লিভার রুল অনুযায়ী এই লাইন বাই এই লাইন এই রেশিওটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই লাইন বাই এই লাইন আরও বড়, এই লাইন বাই এই লাইন আরও বড় করতে করতে এই জায়গাটা যখন লাস্ট ট্রেস অফ অ্যাসিটিক অ্যাসিডটা দিচ্ছ, তখন ক্লোরোফর্ম লেয়ারটা পুরোপুরি ভ্যানিশ করে যাচ্ছে। অর্থাৎ এই জায়গাটাতে দুটো কনজুগেট লেয়ারের কোয়ালিসেন্স হচ্ছে না, এই জায়গাটাতে যা হচ্ছে তা হলো একটা লেয়ার ভ্যানিশ করে যাচ্ছে। এবার তাহলে কথা হলো, তাহলে কি কোয়ালিসেন্স হবে না? হবে। ধরো কোনো একটা আরবিট্রারি কনসেন্ট্রেশন বি থেকে তুমি শুরু করলে জার্নি, তুমি এবার এখানে 0% অ্যাসিটিক অ্যাসিড আছে, whereas B% জল আছে এবং 100 - B% ক্লোরোফর্ম আছে। তো তুমি এবার অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করছো মানে উপরের দিকে উঠছো। এইবার কিন্তু এইরকম জায়গাগুলোতে এসে দেখো, এরকম জায়গাতেও কিন্তু একটা রেশিও আছে লিভার রুল অনুযায়ী, এবং এইখানে দুটো ফেজের মধ্যে ফেজ বাউন্ডারিটা ভ্যানিশ করবে এবং দুটো লেয়ার কোয়ালেস করবে। এই যে পয়েন্টটা যেখানে দুটো লেয়ারের ফেজ বাউন্ডারি ভ্যানিশ করে যাচ্ছে এবং দুটো কনজুগেট মিক্সচার কোয়ালিস করে গিয়ে একটা হোমোজিনিয়াস সলিউশন তৈরি করছে, এই পয়েন্টটা ইজ ইম্পর্টেন্ট। দিস পয়েন্ট, এই পয়েন্টের করেসপন্ডিংয়ে এই পয়েন্টটাকে বলা হচ্ছে দ্য প্লেট পয়েন্ট। সো এম ইজ দ্য প্লেট পয়েন্ট। তাহলে আমরা কী লিখব? প্রথমত WXYZ PQRS আর দ্য টাই লাইন্স, ওকে, এবং এরা কেউই নিজের পরস্পরের সাথে প্যারালাল নয়, অ্যাজ ওয়েল অ্যাজ তারা যে বেস লাইন ABCD তার সাথেও প্যারালাল নয়। এমটা হচ্ছে প্লেট পয়েন্ট। প্লেট পয়েন্টটাকে কীভাবে বোঝাবো? না, এটা কোয়ালিসেন্স পয়েন্ট, নট ভ্যানিশিং পয়েন্ট। ওই যে এন পয়েন্টটা ছিল, এন, এই যে এন, এটা ভ্যানিশিং পয়েন্ট। এখানে ক্লোরোফর্ম লেয়ার ভ্যানিশ করছে, অ্যাকোয়াস লেয়ার থেকে যাচ্ছে, কিন্তু এখানে দুটো লেয়ার কোয়ালেস করছে, অর্থাৎ দুটো লেয়ারের কম্পোজিশন সেম হয়ে যাচ্ছে, অর্থাৎ অনেকটা ফেনল ওয়াটার সিস্টেমের মতো, যেখানে দুটো লেয়ারের কম্পোজিশনটা সেম হয়ে যাচ্ছে। যেমন, তো এটাকে ডেসক্রাইব করবো এইভাবে, এটাই লাস্ট কথা। ইফ দ্য স্টার্টিং কম্পোজিশন করেসপন্ডস টু বি, ওকে, অর্থাৎ সি ছিল কম্পোজিশন আমার আগের বার, এবার আমি একটু বাঁদিকে বিতে সরে এসেছি। দেন অ্যাট এম, মানে এই প্লেট পয়েন্টে কী হচ্ছে? কমপ্লিট মিসিবিলিটি অফ দ্য টু লেয়ার্স রেজাল্টস ইন, এখানে দুটো লেয়ারের মধ্যে কমপ্লিট মিসিবিলিটি আসছে, ওকে, by merging two layers into one. At this point, at this plate point M, the two layers become identical, দুটো লেয়ার একই রকম কম্পোজিশন হয়ে যায়, the boundary between them vanishes and a homogeneous solution is formed. So that's all about a tri-component system. তোমাদের সিস্টেমের সিলেবাসে যা ছিল, তোমার গিয়ে ক্লোরোফর্ম ওয়াটার অ্যাসিটিক অ্যাসিড সিস্টেম, সেটা আমরা করে দেখালাম। ব্যাস, এরপরে ফেজ রুলের সমস্ত কিছুই শেষ হয়ে গেল। এরপরে আমরা শুরু করব তোমার গিয়ে কলিগেটিভ প্রপার্টি। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।